স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত থাকবেন জবান সম্পাদক রেজাউল করিম রনি। তিনি আসবেন, তার আগে তার সাথে স্টুডিও আলোচনার আগে আমরা একটু জাতীয় দৈনিকের প্রধান প্রধান খবরগুলোর দিকে যদি একটু চোখ বুলিয়ে নিই। দৈনিক প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ 15 অক্টোবরের মধ্যে। ঐকমত্য কমিশনের আশাবাদ, 5 অক্টোবর আবার আলোচনা। ঐকমত্য না হলে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সুপারিশ চূড়ান্ত করা হবে। এছাড়া গাজা অভিমুখে যে যাত্রা, ইসরায়েলি বাধার মুখে সেই এগুচ্ছে নৌবহর সুমুদ লটুলা, একটি ছবি দিয়ে চমৎকার একটি প্রতিবেদন করা হয়েছে। একটি বিশেষ প্রতিবেদন আছে, ফেনীর সেই অস্ত্রধারীরা ধরা পড়েনি, অস্ত্র উদ্ধার হয়নি। এ ছিল প্রথম আলোর প্রধান প্রধান শিরোনাম। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, হাসিনার কথিত ইসলামী জঙ্গিরা গেল কোথায়। অর্থাৎ নির্বাচন অথবা রাজনৈতিক সংকটের সময় এই জঙ্গিবাদের উত্তেজনা ছড়ানো হতো। জঙ্গি নাটকের প্যাটার্ন ছিল একই, ভিকটিমদের বেশিরভাগই ছিলেন তরুণ। জঙ্গি বিরোধী অভিযান ছিল ভারতীয় বয়ান এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার। একটি বিশেষ প্রতিবেদন আজকে আমার দেশের। এছাড়া এস আলমের দখলদারিত্ব এখনও বহাল বাঁশখালীতে, এ নিয়েও একটি প্রতিবেদন আছে দৈনিক আমার দেশে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, ক্রিকেট শতভাগ হেরে গেছে। গতকাল নাটকীয়তার মধ্য দিয়ে বিসিবি নির্বাচনের সভাপতির পদে নাম প্রত্যাহার করেন তামিম ইকবাল এবং তামিম সহ সরে দাঁড়ান 15 জন। স্থবির হওয়ার শঙ্কায় ক্লাব ক্রিকেট, বিসিবির নির্বাচন নিয়েও এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া আইন উপদেষ্টা একটি মন্তব্য আছে, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই। রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই, নতুন সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের, বললেন UNHCR প্রধান। এই ছিল দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। দৈনিক সমকালের প্রধান শিরোনাম একটি বিশেষ প্রতিবেদন, চতুর্মুখী ফাঁদ, আকাশপথের টিকিটে প্রতারিত গ্রাহক। অর্থাৎ বিমানের টিকিট নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তারা করেছে। এখানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা একটি মন্তব্য আছে। তিনি বলেছেন, ডিজিটাল ট্রেড অ্যাক্ট করতে যাচ্ছেন, এতে অনলাইন কেন্দ্রিক জালিয়াতি বন্ধ হবে। দাম বাড়ানোর সঙ্গে জড়িত যে চতুর্মুখী চক্র, সেই চক্র ভাঙারও তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়া খুলনায় পরপর 3 খুন, এলাকায় আতঙ্ক, মায়ের পাশে ঘুমিয়ে থাকা যুবককে গুলি করে হত্যা, একটি প্রতিবেদন আছে। ভিন্ন কৌশলে নির্বাচনী মাঠে নামছেন বিএনপির নারীরা। আর আইন উপদেষ্টা সে মন্তব্য সমকালেও আছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, অর্থনীতি ধসে আওয়ামী লীগের নীল নকশা, দেশে ঢুকছে 2 লাখ কোটি টাকার জাল নোট। সন্দেহের তালিকায় টাকশালের আওয়ামী লীগ কারিগররা। জাল নোট দেশে অনুপ্রবেশের অভিযোগ উদ্বেগজনক, বলছে বাংলাদেশ ব্যাংক। বিদেশি গোয়েন্দা মদদে জাল টাকা ঢুকানো হচ্ছে, এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। অপতৎপরতা রুখতে সচেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া বাজেট পাশে ব্যর্থ, যুক্তরাষ্ট্রের শাটডাউন, গণছাঁটাইয়ের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলার সম্ভাবনা নেই, বলেছেন আসিফ নজরুল। সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম। যুগান্তর একটি বিশেষ প্রতিবেদন, এই রাজনীতিতে যে নতুন বিতর্ক, সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম। তীব্র প্রতিক্রিয়া ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর। অনেকেই মনে করেন এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হবে কিংবা বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া ভারী বর্ষণের যে জলাবদ্ধতার একটি ছবি আছে, ভারী বর্ষণের জলাবদ্ধতায় বুধবার রাজধানী নিউ মার্কেট এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। পাহাড়ি আন্দোলনের মুখোশ খুলছে, ব্যানারে যুগ্ম ছাত্র জনতা, নেপথ্যে UPDF। খাগড়াছড়িতে যে অশান্ত পরিবেশ ছিল, যদিও এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, এই নিয়ে একটি প্রতিবেদন আছে। এছাড়া যুগান্তরকে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন, সংবিধান সমুন্নত থাক, জুলাই সনদ মর্যাদা পাক। দৈনিক মানব জমিনের আজকের প্রধান শিরোনাম, থমথমে আসাদপুর পুরুষ শূন্য গ্রাম। অর্থাৎ কুমিল্লার যে ঘটনাটি ঘটেছিল, এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের মধ্যেই সংকটের সমাধান। নিউ ইয়র্কে যে সম্মেলন হলো, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কারো তাবেদারি করে না মানব জমি, সেটি দাঁড়িয়ে। নদী সন্ত্রাসে বিপর্যস্ত মুন্সিগঞ্জে নদী দখল এবং এই যে দখলের যে চলছে, সেই রাজত্ব নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আছে। এবং জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে ভিন্ন মত, বাড়ছে অনিশ্চয়তা, জুলাই সনদ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আছে। এবং লক্ষ্মীপুরে সাবেক MP নুরুদ্দিন চৌধুরীর বাড়িতে ফের আগুন। এই ছিল দৈনিক মানব জমিনের প্রধান প্রধান শিরোনাম।
দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, এটি বিশেষ প্রতিবেদন, শিল্পীরা কেন দেশ ছেড়ে বিদেশে, অর্থাৎ বিভিন্ন অঙ্গনের যে বিশিষ্টজন শিল্পীরা আছেন তারা এর মধ্যে দেশ ছেড়ে যাওয়ার যে প্রবণতা, এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আছে। আচ্ছা, তারেক রহমানের মন্তব্য নিয়ে একটি প্রতিবেদন, বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আচ্ছা, ব্যবসা মন্দা, রাজস্বে ঘাটতি, চাপ বাড়াবে আইএমএফ এর মিশন আসছে এ মাসে, মূল্যায়ন হবে শর্ত পরিপালনের অগ্রগতি, কর জিডিপি অনুপাত কমে 6.6%। এই আছে দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, নিয়ন্ত্রক সংস্থাকে ফাঁকি দিয়ে 5 কোম্পানির গোপন খেলা। এবং ফের লন্ডন সফরে ট্রেসি, তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, একটি বিশেষ প্রতিবেদন। অর্থাৎ যুক্তরাষ্ট্রে যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জার অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, তিনি আবার লন্ডন সফরে করছেন এবং তারেক রহমানের সাথে এক ধরনের বৈঠকের সম্ভাবনা আছে। এ নিয়ে দৈনিক কালবেলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং বলা হচ্ছে যে ট্রেসির সফর সঙ্গী হিসেবে থাকছেন তার স্বামী ডেভিড বাফ। তারপরে সফরকে নিছক ব্যক্তিগত সফর বলতে নারাজ অনেকে, বরং 3 মাসেরও কম সময়ের মধ্যে কেন এই দ্বিতীয়বারের মতো তিনি লন্ডন সফরে এবং তারেক রহমানের সাথে বৈঠক, এ নিয়ে রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন। এবং আসিফ নজরুল, আইন উপদেষ্টা আসিফ নজরুলের যে মন্তব্য, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা ওঠার সম্ভাবনা, এই নিয়ে আছে প্রতিবেদন। দৈনিক বাংলাদেশ প্রতিবেদনের প্রধান শিরোনাম, ইসির সামনে অনেক চ্যালেঞ্জ, সামনে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের যে বেশ কিছু চ্যালেঞ্জ, সেটা নিয়ে একটি প্রতিবেদন আছে। দেউলিয়াত্ব ঠেকাতে 2000 কোটি টাকা এক ব্যাংক পাবে, এ অর্থ 5 শর্তে রাষ্ট্রীয় গ্যারান্টি। এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, প্রবাসী ভোটে অনেক চ্যালেঞ্জ, নতুন এবার যে প্রবাসী ভোট চালু হচ্ছে এই নিয়ে তাদের একটি বিশেষ প্রতিবেদন আছে। প্রক্রিয়া সহজ করার দাবি, নৈতিকতা ও সততার উপর ফল নির্ভর করবে, প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ এই উদ্যোগকে সফল করবে বলছেন সিইসি। এছাড়া ভোটের জোর প্রস্তুতি বিএনপিতে নিয়ে একটি প্রতিবেদন আছে। সহসা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই বলেছেন আইন উপদেষ্টা। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, জুলাই সনদে 3 বিকল্প, অর্থাৎ জুলাই সনদে ঐকমত্যের জায়গাটা পৌঁছতে 3টি বিকল্প কি কি হতে পারে, এই নিয়ে নয়াদিগন্তে একটি প্রতিবেদন আছে। খাগড়াছড়িতে অবরোধ স্থগিতে স্বাভাবিক হচ্ছে জনজীবন, তদন্ত কমিটির কাজ শুরু, দেশের পথে প্রধান উপদেষ্টা, তিনি এরই মধ্যে দেশে এসে পৌঁছেছেন। রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরে, তিনি বলেছেন যুক্তরাষ্ট্রে। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, কমছে পানি, বাড়ছে ভাঙন, অর্থাৎ নদী গর্ভে বিলীন হচ্ছে জমিজমা, বসতবাড়ি, স্কুল, মাদ্রাসা, মসজিদ, বাজার সহ বিভিন্ন স্থাপনা। এছাড়া আমরা জানি ইনকিলাব নির্বাচনে অঞ্চল ভিত্তিক ধরে ধরে প্রতিবেদন করছে, সেখানে উত্তরাঞ্চলের নির্বাচনী চালচিত্রে বলা হচ্ছে ভোটের মাঠে জাতীয় পার্টি হবে ফ্যাক্টর, ভারতীয় অস্ত্র প্রশিক্ষণ, এই নিয়েও আছে একটি প্রতিবেদন। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, এসডিজি অর্জন, বিনামূল্যে মানসম্মত মাধ্যমিক শিক্ষার লক্ষ্য পূরণে সক্ষম হবে কি বাংলাদেশ, এই নিয়ে একটি প্রতিবেদন আছে। এছাড়া এশিয়ার পর এখন জেনজি আন্দোলন আফ্রিকায়, মাদাগাস্কারের রাজধানী আন্তানানারুভিতে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ, গতকাল সরকারেরও পতন হয়েছে, পদত্যাগ করেছে সরকার প্রধানরা। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ডেঙ্গু ফ্লাইট ফল্টারিং, 11 cities do not have entomologists, only 12 districts have such officials। মূলত ডেঙ্গুকে ভিত্তি করে ডেঙ্গুর যে ভয়াবহতা এবং দিন দিন যে বাড়ছে, এই নিয়ে ডেইলি স্টার একটি বড় করে প্রতিবেদন প্রকাশ করেছে আজকে দ্য ডেইলি স্টার। দ্য নিউ এজের প্রধান শিরোনাম, বিএনপি জামাত রিফট ওয়াইডেন্স ওভার পিআর, অর্থাৎ পিআর পদ্ধতি নিয়ে বিএনপি জামাতের মধ্যে কি আসলে দূরত্ব বাড়ছে কিনা, এই নিয়ে প্রতিবেদন আছে। খাগড়াছড়ি রেপ কেসে বলা হচ্ছে ব্লকেড সাসপেন্ড, সেকশন 144 রিমেইনস। এবং সিটিজি পোর্ট সার্ভিসেস ইনক্রিজড ট্যারিফস কাম ইনটু এফেক্ট অক্টোবর 15। এই ছিল জাতীয় দৈনিকগুলো প্রধান প্রধান শিরোনাম। স্টুডিওতে স্বাগত জানাচ্ছি জমান সম্পাদক রেজাল কোম্পানি, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্টুডিও আলোচনা শুরু করতে চাই, কিন্তু আজকে অনেকগুলো বিষয় আছে, কিন্তু যুগান্তরে আজকে একটি শিরোনাম আছে, বলছিলাম যে রাজনীতিতে নতুন বিতর্ক, সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম। আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জিটিওতে একটি সাক্ষাৎকার, তারপরে গতকাল আইন উপদেষ্টা পরিষ্কার করেছেন যে খুব শিগগিরই, তো অন্তত অদূর ভবিষ্যতে, এই যে রাজনীতিতে নতুন বিতর্ক, আওয়ামী লীগ আবার হঠাৎ করে আলোচনায় কেন, যখন কয়েক মাস পরে নির্বাচন। জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে শুভ সকাল এবং সালাম, শুভেচ্ছা। দেখেন, আওয়ামী লীগের প্রশ্নটা আমরা শুরু থেকে আমি যে কথাটা বলার চেষ্টা করতেছিলাম বারবার, যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি দলগুলোর ক্ষেত্রে এবং বাংলাদেশ রাষ্ট্রের ক্ষেত্রে নির্ধারিত হবে আওয়ামী লীগের ব্যাপারে আপনি কে কী পজিশন নিচ্ছে তার আলোকে। তো সেদিক থেকে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে ডিল করা আমাদের একটা জাতীয় দায়িত্ব ছিল, সেখানে আমরা ফেল করছি। আওয়ামী লীগকে ডিল করা মানে ধরেন, যদি আপনি 15 বছরের গুম, খুন, অত্যাচার এগুলোকে একটু পাশেও রাখেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর এই হত্যাযজ্ঞ চালানো, এটা তো কতিপয় ব্যক্তির সিদ্ধান্ত ছিল না শুধু,
এটা তো অ্যাট দ্য সেম টাইম সাংগঠনিক নির্দেশনা ছিল। আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠনকে সশস্ত্রভাবে ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দেওয়া ছিল। তার মানে এটা ছিল তাদের সাংগঠনিক সিদ্ধান্ত। এখন আপনার সংগঠন হিসাবে আওয়ামী লীগের বা এই ধরনের সংগঠন যারাই মানবতা বিরোধী বা গণহত্যার মূলক কার্যক্রম চালাবে তাদেরকে বিচারের একটা প্রভিশন আপনার ছিল, আপনি প্রথমে সেটা বাদ করে দিলেন এসে। তারপরে আবার যখন এটা নিয়ে বিতর্ক উঠলো তারপরে আপনি রিস্টোর করলেন। এবং সংগঠন হিসাবে বিচারের জন্য আপনার যদি নিজস্ব বা স্থানীয় বা দেশীয় আইনে না কুলায়, পর্যাপ্ত যদি না হয়, আন্তর্জাতিক আদালত আছে, যাওয়ার সুযোগ আছে। সেখানে আপনারা জানেন বিভিন্ন অনেক দেশের অনেক অর্গানাইজেশনের বিচার হয়েছে এবং কিছু এখনো চলমান আছে। রোয়ান্ডা, বসনিয়া এগুলোর উদাহরণ দিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে বিচারের আওতায় আনার জন্য দলগুলোর দিক থেকে, সরকারের দিক থেকে কার্যক্রম খুব একটা দেখি নেই। তারপরে ডক্টর ইউনূস সাহেব এখানে যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যটা উনি যেভাবে দিয়েছেন সেই কনটেক্সটের মধ্যে যদি বলা হয়, সেই কনটেক্সট অনুযায়ী উনি এইটা মিন করে না যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় চালু হতে পারে। উনি যেটা মিন করেছেন সেটা হলো যে প্রশ্নের প্রেক্ষিতে যে আপনারা যেটা বলছেন আমরা তো আওয়ামী লীগ এজ এ সংগঠন এটা নিষিদ্ধ করি নাই, আমরা বিচারিকভাবে কার্যক্রম স্থগিত করেছি। আর যেহেতু সংগঠন নিষিদ্ধ করি নাই, এটা এটা কার্যক্রম ওরা যখন যদি ওরা কার্যক্রম তো চলমান রাখছে আসলে, কিন্তু আর আওয়ামী লীগের কার্যক্রম চলমান নাই, চলমান তো আছে। আবার এটাও তো স্পষ্ট করেছেন যে নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই, নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ, যেহেতু কার্যক্রম নিষিদ্ধ আছে, স্থগিত আছে। সো সংগঠন নিষিদ্ধ করা এবং কার্যক্রম স্থগিত করা এই দুইটার পার্থক্য পরিষ্কার করতে গিয়ে উনি এই বক্তব্যটা দিয়েছেন এই কনটেক্সটে। কিন্তু এটাকে আমাদের এখানকার এবং ইন্ডিয়ান মিডিয়া বা আওয়ামী লীগের আপনার এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগের প্রতি একটা গভীর মনোবেদনা বা মনোবাসনা বা মনোপ্রেম পুষে রাখেন, তাদের এটা ফেব্রিকেটেড আপনার এই কয়েন করা হইলে এইভাবে যে আওয়ামী লীগ বুঝি ওইটুকু পিক করা। সো এটা যার যার সুবিধা মতো করা হয়েছে। দেখেন বাংলাদেশের রাজনীতিতে এই যে একটা সংগঠন হিসেবে বিচারের কথা বললাম, তারপরে আপনার ধরেন যে ব্যক্তিদের বিচারের ব্যাপারে আমরা খুব একটা অগ্রগতি দেখি নাই। তারপরে নাকি কিছু কিছু মামলার রায় হওয়ার অপেক্ষায় আছে, বিচারিক প্রক্রিয়া নাকি খুব আগানো আছে বেশ কয়েকটা মামলার, সেগুলো নাকি রায় খুব সহসাই এই মাসের মধ্যে নাকি কিছু হওয়ার কথা শুনতেছি আমরা মিডিয়াতে। সো এগুলোর বাইরেও আপনি দেখেন যে আওয়ামী লীগের ব্যাপারটা কি, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশি কোনো রাজনৈতিক শক্তি না, এইটা একটা ফ্যাসিবাদী অর্গানাইজেশন। এবং আমরা বারবার যেটা বলেছি, ফ্যাসিজম হ্যাজ নো পলিটিক্স, ইটস অল অ্যাবাউট অর্গানাইজেশন। এবং এই অর্গানাইজেশনটা চালাইতো কিছু অলিগার্ক, ফলে এটাকে রাজনীতি মনে করা যাবে না। এবং আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, এটাকে আওয়ামীকরণ করতে হবে, রুটেড করতে হবে সমাজ থেকে। এই জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়া সাউথ আফ্রিকাতে যেরকম হয়েছিল, যেহেতু ডক্টর ইউনূস একজন শুধুমাত্র আপনার রাষ্ট্র দায়িত্বে আছে এমন ব্যক্তিই না, একটা গ্লোবাল পোস্টার বই আপনি বলতে পারেন। সো ম্যান্ডেলা যদি পেরে থাকেন, ডক্টর ইউনূসের কাছ থেকে এটা আসা উচিত ছিল যে এটা রিকনসিলিয়েশন সমাজে। এখন ধরেন এতদিন জামাত শিবির যেরকম একটা ট্যাবু ছিল, জামাত বিএনপি দমন করা যেমন একটা বৈধতার মতো ব্যাপার ছিল, একই জিনিস যদি আপনি আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটান তাহলে সমাজ তো হিলিং হবে না, সমাজ ট্রমাটিক হবে। সো এই জন্য আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আপনার ভিকটিম বিকাম কিলার্স, ভিকটিমকে কখনো আপনার একজন কিলার্সকে কখনো ভিকটিম বানানো যাবে না। যদি আপনি তাকে ভিকটিম বানান, সে পরবর্তী সময়ে কোনো না কোনো ফর্মে আবার কিলার্স হিসাবে ফেরত আসবে। এটা গেল একটা দিক। আরেকটা হলো আওয়ামী লীগ তো বাংলাদেশি কোনো রাজনৈতিক শক্তি না, এটা আপনি জানেন যে তার ফার্স্ট হোমল্যান্ড এখন ভারত, সেকেন্ড হোমল্যান্ড হলো আপনার এই কানাডা, আমেরিকা এগুলো। তো সে ফার্স্ট হোমল্যান্ড তার যেটা, হ্যাঁ, তার যে এখন তার যে আপনার এটা যেটা তার যেখানে সে কার্যক্রম চালাচ্ছে এবং যেখানে তাকে পেলে পুষে পরিপুষ্ট করার চেষ্টা করা হচ্ছে, সেই ভারতীয় একটা এলিমেন্টকে বাংলাদেশের রাজনীতিতে হ্যাঁ কেউ দেখতে চায় কি না, এই প্রশ্নটা তো আসবে। আওয়ামী লীগ এটা যদি আপনার এই জন্য আমি বলছিলাম যে অন্য কোনো দেশ, উগান্ডা, মালয় বা অন্য কোথাও যদি থাকতো তাহলেও একটা কথা ছিল, এটা আলাপের একটা সুযোগ ছিল। যেহেতু তার ফার্স্ট হোমল্যান্ড হিসেবে আমাদের বাংলাদেশের পরীক্ষিত শত্রু রাষ্ট্র ইন্ডিয়াকে বেছে নিয়েছে, ফলে সেদিক থেকে আমি মনে করি যে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে, এমনিতে আওয়ামী লীগ আমি শুরু থেকে বলতাম, মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখনই আমি বলতাম যে আওয়ামী লীগ একটা আত্মঘাতী রাজনৈতিক সংগঠন, যিনি নিজের রাজনীতি খেয়ে ক্ষমতায় টিকে আছে।
এবং আওয়ামী লীগ পরাজয়ের পরে আমি বলছিলাম যেটা বংশের বাতি জ্বালানোর মতো লোক খুঁজে পাওয়া যাবে না, হুইচ ইজ ট্রু। হ্যাঁ, আপনার এখন তাদের এই অবস্থা। ফলে এখন আওয়ামী লীগের ব্যাপার, এখন এই সরকারের মধ্যে যারা আছেন তাদের প্রকাশ্যে আরও আওয়ামী লীগ আর হওয়ার সুযোগ নাই, কিন্তু ধরেন কালচারাল কারণে হোক, সম্পর্কের কারণে হোক, বা গোপন কোনো নেগোসিয়েশনের কারণে হোক, তাদের যদি আওয়ামী লীগ কোনো প্রীতি থেকেও থাকে কোনো অংশের, আমি বলছি কারো না কারো, তাদের পক্ষেও বিপুল এই আহত নিহত পরিবার তাদেরকে উপেক্ষা করে আওয়ামী লীগের ব্যাপারে কোনো প্রেম দেখানোর সুযোগ নেই। এই যে সব কিছু ঘুরে ফিরে তো আসলে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা আসে, যে আজকে একটি পত্রিকায় বেশ বাংলাদেশ প্রতিদিন যে ইসির সামনে যত চ্যালেঞ্জ, আপনি আসলে নির্বাচনকে কেন্দ্র করে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করেন ফেব্রুয়ারি নির্বাচন? নির্বাচনকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নির্বাচন রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে তারা যদি মানে গণতন্ত্রকে মিন করে, দেখেন শুধু ভোট চুরি করেই নির্বাচন ক্ষতিগ্রস্ত করা যায় বা নির্বাচন বিতর্কিত করা যায় তা না, কতগুলো নর্মস আছে। যেমন ধরেন সত্য মিথ্যা প্রপাগান্ডা, আপনি যা না তা হাজির করা, এবং নির্বাচনে জেতার জন্য জনমনকে আপনি এমনভাবে প্রভাবিত করা যে প্রভাবের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নয়, এবং আপনি যে কমিটমেন্টটা আপনি ফ্যারি করবেন সেটা আপনি পরে ক্যারি করতে পারবেন না। ফলে রাজনৈতিক দলগুলোর দিক থেকে ট্রুথফুল থাকা জনগণের প্রতি, এবং বিগত দিনে যেরকমভাবে একটা হাইপ তোলা, হ্যাঁ, এবং হাইপ তুলে এটাকে বলে যে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং করা, এটাও একটা ক্রাইম, এটাও একটা অপরাধের পর্যায়ে পড়ে নির্বাচনের ক্ষেত্রে। যে আপনি ধরেন জনগণের অভিপ্রায়কে প্রভাবিত করার জন্য আপনি যদি কৃত্রিমভাবে কোনো একটা হাইপ তৈরি করেন বা কৃত্রিমভাবে জনমতকে প্রভাবিত করার জন্য ফেক জিনিসপত্রগুলোকে সামনে আনেন, সেইটাই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এতে করে হয় কি, এটাকে একটা টার্ম আসছে ফোল্ডেড বাই র্যান্ডমনেস, মানে একের পর এক এমন আপনার ইনফরমেশনের বন্যা বসায় দেওয়া হবে সোশ্যাল মিডিয়ায়, তারপর মেইন স্ট্রিম মিডিয়া, এগুলোর মধ্যে দিয়ে জনগণ প্রকৃত সিদ্ধান্তটা নিতে আপনার ব্যর্থ যদি এই জায়গায় কি সাম্প্রতিক সময়ে নানা জরিপ কোনো প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, এবং এই জরিপগুলোর ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, এগুলো এখনো পর্যন্ত যেগুলো দেখছি এগুলো 100% বায়াসড, 100% বায়াস কোনো না কোনো দলের পক্ষ থেকে, মানে কাউকে না কাউকে সুবিধা দেওয়ার জন্য। এইবারে নির্বাচনের সবচেয়ে বড় সমস্যাটা যে জায়গায়, সেটা হলো জামাতকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে হাজির করার একটা কৃত্রিম প্রচেষ্টা মিডিয়াগুলোর থেকে, এক শ্রেণীর বুদ্ধিজীবীগুলোর থেকে, এজেন্সির থেকে, ডিপ স্টেট থেকে করার চেষ্টা করা হচ্ছে। সেটা আমি তাদেরকে একটু পরিষ্কারভাবে বলতে চাই, এইটা আনন্যাচারাল, তারা কখনোই এটা হইতে পারবে না। মানে বিএনপির দিক থেকে অন্তত কখনোই জামাতকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে গ্রহণ করা হবে না, জামাত শত চেষ্টা করলেও হবে না। ইভেন জামাত যদি মেনুভারিং করে পর্যাপ্ত সংখ্যক আসন নিয়ে বিরোধী দলও হয় বা যদি ক্ষমতাও চলে আসে, তারপরেও বিএনপি তাকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে অ্যাকসেপ্ট করবে না। কেন করবে না? কারণ হলো বাংলাদেশের রাজনৈতিক ধারার মধ্যে আওয়ামী ধারার যে দলগুলো ছিল, ক্যাডার ভিত্তিক মতাদর্শ ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতির অবসান হয়েছে। এখানে নাগরিক ভিত্তিক যে রাজনীতি, মানে সমস্ত দল মতের একটা অংশগ্রহণের মধ্য দিয়ে একটা যে রাজনৈতিক আপনার এটা গণতান্ত্রিক যে রাজনৈতিক ধারা, যেটাকে আমরা লিবারাল ডেমোক্রেটিক ধারা বলি, সেই ধারার পার্টিগুলো ছাড়া এই ধরনের মতাদর্শিক বা যেই ধরনের পার্টিগুলোর মধ্যে একটা ক্যাডার ভিত্তিক ব্যবস্থাপনা আছে, সেইটাকে বিএনপি প্রতিদ্বন্দ্বী হিসাবে নেওয়ার কারণে এতদিন বিএনপির রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট এবং যে কোনো ক্যাডার ভিত্তিক মতাদর্শিক রাজনৈতিক সংগঠনেরই ক্ষমতায় গেলে তার ফ্যাসিস্ট এই ধরনের কান্ট্রিগুলোতে ফ্যাসিস্ট হয়ে ওঠার একটা প্রবল সম্ভাবনা থাকে। ফলে এই ধরনের সংগঠনকে যখন একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি প্রতিদ্বন্দ্বী হিসাবে নেয়, তখন তার যে আপনার এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তার যে লিবারাল ডেমোক্রেটিক ধারা, তার যে মধ্যপন্থার ধারা, এটা ক্ষতিগ্রস্ত হয়। যেটা আমরা এতদিন আওয়ামী লীগ বিএনপির তুলনার মধ্য দিয়ে, প্রতিযোগিতার মধ্যে দিয়ে, এটা অসম প্রতিযোগিতা। কিন্তু আওয়ামী লীগের সাথে আপনি যদি মনে করেন যে রাজনৈতিক মেজাজের দিক থেকে, সাংগঠনিক স্ট্রাকচারের দিক থেকে, মতাদর্শিক ফোর্সের দিক থেকে, মতাদর্শিক আনুগত্যের দিক থেকে, বরং জামাত, আওয়ামী লীগ, বামপন্থী দল এগুলোর একটা মিল আছে। কিন্তু বিএনপি ক্রম একটা মতাদর্শের পার্টি না, বহু মতাদর্শের সমন্বয়ে গঠিত একটা মধ্যপন্থার পার্টি।
ফলে এরকম একটা পার্টি একটা একাট্টা মধুদিবাদের মতো একটা ইডিওসেন্ট্রিক পলিটিক্যাল পার্টির সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হইতে পারে না, এটা আত্মঘাতী হবে, সেটা যত বড়ই হোক যত ছোটই হোক। ফলে বিএনপির সাথে জামাতের এই যে নির্বাচনকে কেন্দ্র করে একটা কৃত্রিম প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আপনার তাদেরকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, এইটাই এইবারের নির্বাচনের আমি প্রধান চ্যালেঞ্জ, সমস্যা, যে আনন্যাচারাল, এটা একদমই আনন্যাচারাল এবং আনফরচুনেট। যে আমরা ইসলামী দলগুলো এক ধরনের জোট বা এক হওয়ার চেষ্টা দেখছেন, 5 দফা দাবিতে তারা এর আগে 1 দফা কর্মসূচি দিয়ে মাঠে ছিল, এখনো মাঠে থাকছে। ইসলামী দলগুলো একজোট হলে বা এই যে নতুন নতুন জোটে হলে বিএনপি কি নির্বাচনের মাঠে আসলে খুব বেশি চাপে বা বেকায়দায় পড়ার সংখ্যা আছে কিনা? যে বিএনপি, শোনেন, বিএনপির রাজনীতিটা যতটুকু আমি বুঝি, বিএনপির রাজনীতির জন্য অন্য কোনো দল বাংলাদেশে চ্যালেঞ্জ না। বিএনপির রাজনীতির জন্য চ্যালেঞ্জ হলো বিএনপি নিজে, তার নিজের যে নেতাকর্মীরা যারা জনগণ যে বিএনপির জন্য ওয়েট করছে সেই কলটা বুঝতে পারছে না, না পেরে জনবান্ধব যে রাজনীতি তাদের দ্বারা সূচিত হওয়ার কথা সেটা তারা সূচিত করতে পারছে না, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, অন্য কোনো দল কোনো চ্যালেঞ্জ না। এবং এই যে আপনি কর্মসূচির জোট এবং তাদের যে কর্মসূচি, তারা এর আগে কর্মসূচি কয়েকদিন পালন করছে না, এটা দ্বিতীয় দফায় তারা আবার মনে হয় 12 দিনের জন্য 1 থেকে 12 মানে এর মধ্যে কর্মসূচি আছে, তো কর্মসূচির মধ্যে তারা ঢুকে গেছে। এই প্রথম দফার কর্মসূচির রেসপন্স একজন মিডিয়া কর্মী হিসাবে আপনি কেমন দেখেছেন যদি আমি আপনার কাছে জানতে চাই? জনগণের মধ্যে সারা কেমন দেখছেন? পিআরের জন্য হাজারি কান্নাকাটি দেখছেন? পিআর নিয়ে তো এখনো এক ধরনের না, তাদের যে প্রথম দফার কর্মসূচি সেটা কি কোনো এটাকে বলে অ্যাপিল তৈরি করতে পারছে জনগণের মধ্যে? ফলে এই যে 12 দিন নতুন করে তারা যে আবার দ্বিতীয় দফায় 12 দিনের অত্যাচার শুরু করলো জনগণের উপরে, একটা আনন্যাচারাল শুধু না, একটা ভুইফুর গাঁজাখুরি একটা দাবি নিয়ে পিআরের মতো। পিআরের সবচেয়ে বড় নেতাকে পৃথিবীতে এই মুহূর্তে জানেন? পিআর পদ্ধতির সুবিধা নিয়ে কি বেঞ্জামিন নেতানিয়াহু। এই যে গাজায় গণহত্যা চালানো হচ্ছে কিন্তু থামানো যাচ্ছে, তাকে থামানো যাচ্ছে না কেন? বিকজ অফ সে ছোট ছোট পার্টিগুলোকে হাত করে এই পিআর সিস্টেমে কাজে লাগে সে কতদিন ধরে ক্ষমতায় আছে এবং গণহত্যা চালাচ্ছে। ইসরায়েলে অনেক শান্তিপ্রিয় লোক আছে, তারা মিছিল করে, প্রতিবাদ করে, আপনারা কভার করেন, তাকে নামানো যাচ্ছে না বিকজ অফ পিআর হইলে পার্টি মোনার্কি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এবং এখানে এই ধরনের যারা এক ধরনের অ্যাগ্রেসিভ আপনার স্টেট মেশিনারিজ পরিচালনা করার আকাঙ্ক্ষা রাখে তারা শক্তিশালী হয়। তো ফলে এই যে নতুন করে দ্বিতীয় দফার যে 12 দফার কর্মসূচি, 12 দিনের কর্মসূচি তাদের, 5 দফা না 7 দফা, এইটা আমি মনে করি তাদেরকে ভোটের আগেই পরাজিত করবে। অর্থাৎ বিএনপির জন্য আসলে অন্য কোনো দল চ্যালেঞ্জ না, তারা নিজেরাই এটা পরাজিত করবে। কেন? মানে তারা যে হাইপটা, কৃত্রিম হাইপ যেভাবে তৈরি করেছিল, এখনকার রাজনীতিতে আপনি যেটা বললেন আগে, এটা বলতে ভুলে গেছি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? বড় চ্যালেঞ্জ হলো আগে যেভাবে রাজনৈতিক দলগুলো প্রচারণা করত, যেমন ধরেন আপনি খুব খারাপ এই জন্য আমি ভালো, এই জিনিসটা দরকার নেই। এখন প্রচারণার মূল লক্ষ্যবিন্দু কি? বিএনপি কত খারাপ আর আমি কত ভালো, এইটা দেখানোটা 5 তারিখের পরের রাজনীতির জন্য আত্মঘাতী। বিএনপি কত খারাপ কত ভালো এই সিদ্ধান্ত জনগণ নিবে, আপনি কত খারাপ আপনি কত ভালো এই সিদ্ধান্তও জনগণ নিবে। আপনি অন্য দলের পিছনে লাগার দরকার নাই, অন্য দল কত খারাপ এই বিষয়ে সময় ব্যয় করার দরকার নাই। আপনি আপনার পলিসি নিজে কি করবেন জনগণের কাছে পরিষ্কার করার জন্য সময় ব্যয় করেন এবং জনগণকে বলেন যে আমি ক্ষমতায় গেলে এই আমার পলিসি এবং এই পলিসির আলোকে আমি দেশটাকে এইভাবে গঠন করব। তা না করে আপনি যদি অন্য দলের চরিত্র হনন করার একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে মানুষকে বিতশ্রদ্ধ করে তার এই যে ডিফেম করা অন্য দলকে, এবং সে ডিফেমের সুযোগ নিয়ে সেটার কাউন্টার ভোটগুলোকে আপনি যদি নিজের দিকে টানার চেষ্টা করেন, তাহলে বাংলাদেশের মানুষের যে এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি, মানুষের যে গণতান্ত্রিকভাবে তার প্রতিনিধি নির্বাচন করার সক্ষমতার কথা বলি, সার্বভৌম ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নাগরিক ভিত্তিক রাষ্ট্রের কথা বলি, এটা ক্ষতিগ্রস্ত হবে। জি, নির্বাচন নিয়ে কথা বলছি, ফলে আমি ওইটাই শেষ করে দিই এখানে জাস্ট একটা, এই জন্য 12 দিনের এই প্রক্রিয়া, তাদের এই যে নতুন করে তারা যে নামছে কর্মসূচি, এটা তাদের জন্য কি হবে? তাদের জন্য নির্বাচনের আগে তারা এই যে এতদিন যে হাইপ তৈরি করে একটা জায়গা পৌঁছাইলো, এইটা ডে বাই ডে এটা জ্যামিতিক হারে কমতে থাকবে এবং এটা তাদের জন্য ক্ষতি হবে, হিতে বিপরীত হবে। নির্বাচন নিয়ে কথা বলছি, দৈনিক কালবেলায় একটি খবর আছে যে লন্ডন সফরে ট্রেসি, আমাদের যুক্তরাষ্ট্রের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, এ নিয়ে গুঞ্জন, এটা তো যদি তিনি দেখা করেন দ্বিতীয়, মানে এই যে নির্বাচনের আগে
কূটনীতিকদের দৌড়ঝাঁপ, মানে তাহলে না দেখেন, কূটনীতিকদের দৌড়ঝাঁপ আমরা এর আগেও দেখছি, জি, কিন্তু এটা অলওয়েজ সেকেন্ডারি এবং বেশিরভাগ সময় ওয়ার্ক করে না। আপনাদের কূটনৈতিক দৌড়ঝাঁপ যদি ওয়ার্ক করতো তাহলে ডামি নির্বাচন হইতো না। আমরা দেখেছি পিটার হাস, এমন কোনো চেষ্টা নাই, আপনার সকালে এইখানে দৌড়াচ্ছে, বিকেলে ওইখানে সবচেয়ে অ্যাক্টিভ রোল প্লে করছে, তারপরেও নির্বাচন হয়ে গেছে, ঠেকাইতে পারে না এটা। এবং এটা ঠেকানোর জন্য আপ্রাণ চেষ্টা আমরা তখন, আমার কূটনীতিক বলতে আমরা যদি পশ্চিমা বিশ্বের কথাই বলি, আমরা দেখেছি সম্মিলিতভাবে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য তারাও তাদের ব্যাপক তৎপরতা আমরা দেখছি। ফলে এখন নির্বাচনকে কেন্দ্র করে এখানে কূটনৈতিক তৎপরতা থাকতে পারে, থাকাটা তাদের অস্বাভাবিক না। সেই কূটনৈতিক তৎপরতার মর্মটা তাদের স্বার্থের দিক থেকে, কিন্তু বাংলাদেশের স্বার্থের দিক থেকে আমার মনে হয় যে দৌড়ঝাঁপটা রাজনৈতিক দলগুলোর বাড়াইতে হবে জনগণের দুয়ারে দুয়ারে, জনগণের কাছে। আপনি এর আগে যেটা বলছেন যে মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে যাওয়া, সেক্ষেত্রে আপনার এই যুক্তরাষ্ট্রের এই আপনার এই সফরকে, এবং এখানে আমরা কিন্তু ওইরকম খবর পাই নাই যে বৈঠক হবে বা কোনো শিডিউল আছে বা তাদের মধ্যে আপনার কোনো এজেন্ডা আছে, আনুষ্ঠানিকভাবে এগুলো জানানো হয় না। ফলে যেহেতু আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে না, বা আমি কোনো ষড়যন্ত্রের তত্ত্বে বিশ্বাসী না, আমি কোনো কিছু ধরে নিয়ে আলাপ করি না। আর এখন দুনিয়া তো ওপেন, আপনি ধরেন খুব হিডেন ভাবে এরকম একটা পলিটিক্যাল মানে ডিলিং এর মধ্যে চলে যাবেন বা আলাপ আলোচনা শুরু করবেন আর মানুষ জানতে পারবেন, এটা হয় না, এটা জানা যাবে। এবং উনি তো ধরেন জামাতের লোকজনের সাথে তো এখন দেখি যে প্রচুর প্রতিদিনই আপনার বিভিন্ন ডেলিগেটরা দেখা করছে ফর্ম, তো তাতে করে আপনার যে ধরেন যে খুব বেশি জামাত রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে উন্নতি করা এক জিনিস, আর রাজনৈতিকভাবে উন্নতি করা আরেক জিনিস। তো ধরেন প্রচুর বিদেশি ডেলিগেট ডেলি তাদের সাথে দেখা করতেছে, কথা বলতেছে, আর জনগণ বিরক্ত হয়, জনগণ তাদের দিক থেকে মুখ ফিরায় নেয়, এমন কর্মসূচি নিয়ে তারা ডে বাই ডে আগায় যাচ্ছে। তো এই সমস্ত মিটিং বৈঠকের লাভ হবে কি? একইভাবে এই বৈঠকের বিএনপির সাংগঠনিকভাবে তার স্ট্রাকচারালি অনেক ধরনের সমস্যা রয়েছে। যেই সমস্যার প্রধান সমস্যা হলো বিএনপি একটা জনভিত্তি নির্ভর দল, জনগণ নির্ভর দল, সমর্থক নির্ভর দল। সেই সমর্থকদের সাথে আপনার রাজনৈতিক টপ নেতৃবৃন্দের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একটা ব্যারিয়ার হচ্ছে এক শ্রেণীর লুটেরা, আমি বলছি সবাই না, এক শ্রেণীর লুটেরা, ব্যক্তিস্বার্থবাদী রাজনীতিবিদ, যারা সব কিছু আপনার অকুপাই করে থাকতে চায়, নিজস্ব সিন্ডিকেটের মধ্য দিয়ে পার্টিকে পরিচালিত করতে চায়, তাদেরকে দমন করা, তাদের থেকে পার্টিকে মুক্ত করা, পার্টিকে রিয়েলি ওই যে হাঁটা এবং জনগণের সাথে যে সম্পর্ক, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে রাজনৈতিক ধারা, হ্যাঁ, এবং তারেক রহমান যেভাবে বলেন যে জনগণ যদি আপনার দিক থেকে মুখ ফিরায় নেয়, আপনি যত বড় নেতাই হন, আপনার কিন্তু আসলে কোনো ক্রেডিবিলিটি থাকবে না। সেই রাজনীতিটাকে আপনার সোসাইটিতে, সমাজে বা ঘরে ঘরে পৌঁছানোটাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। একেবারে শেষে যে বিসিবি নির্বাচন নিয়ে গতকাল নাটকীয়তা ছিল, তামিম ইকবাল সরে গেলেন, মূলত 15 জন আরো সরে গেলেন, এই যে সব জায়গায় এক ধরনেরই, এবং বিসিবি নির্বাচন নিয়ে একটু আপনার মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করব। বিসিবি নির্বাচনে এটা খুবই দুঃখজনক ঘটনা। তামিম ইকবাল সহ এবং অন্যান্য যারা, এটা হলো ক্ষমতার যে চরিত্র আপনি আওয়ামী আমলে আমরা দেখেছি, সেটারই একটা প্রতিধ্বনি। তো এই জন্য আমরা এটাকে বলি লেট ফ্যাসিজম। হাসিনা চলে গেছে কিন্তু কাঠামো একই রকম রয়ে গেছে। সো আপনি এই জন্যই বললাম যে ম্যানোভারিং করা কোনো কিছু, আপনি যে এখানে প্রতিনিধি যারা, আমি দেখছি খবরটা, হ্যাঁ, সে প্রতিনিধিদেরকে আপনি কৃত্রিমভাবে এমনভাবে ম্যানোভারিং করেছেন যাতে যে কোনো মূল্যে আপনার প্রার্থীগুলোই বা আপনার ইচ্ছাটাই নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। যে নির্বাচনের মধ্য দিয়ে ফলাফল আপনি নিজে ডিসাইড করতে পারেন, ইঞ্জিনিয়ারিং করতে পারেন আগেই, সেটা কোনো নির্বাচন না। পরে সেইখানে শুধু নির্বাচন আনুষ্ঠানিকতা করার মধ্য দিয়ে নিজেদের প্রার্থীকে বা ফলটা নিজেদের ঘরে আনা তো আওয়ামী মডেল। হাসিনাও তো তাই করতো, অর্থাৎ আমরা এখান থেকে বের হতে পারছি না। ফলে এটা খুবই আনফরচুনেট, এবং এইটা যারা করলো আমি মনে করি যে এইটা তাদের জন্য, তাদের ব্যক্তি জীবন এবং রাজনৈতিক ক্যারিয়ারের জন্য আগামী দিনে এটা খুবই খারাপ প্রভাব পড়বে। ক্রিকেটের জন্য ভালো হচ্ছে না, এবং তাদের জন্য এটা খুবই ব্যাকফায়ার করতে পারে যে কোনো সময়। আপনার কাছে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।